হে আ, আ, আ। মনের সুখে ঘুমাচ্ছিলাম, কিন্তু সেই ঘুম মোবাইলের আবার সহ্য হলো না। হানা ভূমিকম্পের মতো গুনগুন করে যাচ্ছে। ঘুম ঘুম চোখে ফোনটা ধরে বললাম, ওই কোন হালারে এই ঘুমের মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করে? শালা তোর বাপ, এখনো ঘুমাচ্ছিস? সকাল 8টা বাজে, তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, সবাই অপেক্ষা করছে। দূর শালা, তোদের জন্য না রাতে ঘুমাতে পারি না দিনে। আমি কি যে করি। কিচ্ছু করা লাগবে না, তুই তাড়াতাড়ি আয়। হুম, আইতাছি। তারপর ইচ্ছে না থাকার সত্ত্বেও বিছানা ছেড়ে উঠা লাগলো। চলুন, ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি আহম্মদ, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা কলেজের প্রিন্সিপাল, মা গৃহিণী। ব্যাস, এইটুকুই থাক। আর সবাই গল্পের সাথে থাকেন, সব জানতে পারবেন। আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে আম্মুকে চিৎকার করে করে বললাম, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই তো শুরু হয়ে গেছে ছাগলের বাচ্চার মতো মেও করা। দিনের 12টা বাজে ঘুম থেকে উঠে পরে আবার আমার 12টা বাজাবে। এই নে খা আর আমাকে উদ্ধার কর। আরে মা, ওই 12টা বাজে উঠলাম, এই তো সবে 8টা বাজলো। তো মানুষ 8টা বাজে ওঠে। এই তো মা, আমি উঠি তো। তাই তো বললাম, কোনো মানুষ উঠে না, শুধু ছাগলের বাচ্চা উঠে। তার মানে তুমি আমি কি? না থাক, কিছু কব না, পরে আমার দোষ হবে। সেটা বল। এটা বলে আম্মু চলে গেল আর আমি খাবার খেতে লাগলাম। তখন বাহির থেকে কে যেন চিল্লাতে চিল্লাতে আমাদের বাসায় আসতেছে। একটু কান পেতে শুনে বুঝতে পারলাম এটা আমার জম। আল্লাহ, আমারে বাঁচাও। এটা বলে টেবিলের নিচে লুকিয়ে পড়লাম। আর ওই মামি, কোথায় তুমি? মামি, ওই মামি। এইদিকে আম্মু রান্নাঘর থেকে বের হয়ে দেখলো মিম দাঁড়িয়ে। এ কি মিম, তোর হাতে লাঠি কেন? লাঠি কেন আনছি সেটা পরে দেখবা। আগে তোমার ছেলেকে ডাকো, সে কোথায়? আজ ওকে বুঝামু আমি কি জিনিস। কেন, ওই হারামজাদা কি করছে? অনেক কিছু করছো। সে কোথায়? এইদিকে আমি টেবিলের নিচে বসে বসে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ, এই ডাইনিকে এখান থেকে নিয়ে যাও আল্লাহ। এই তো এখানে বসে নাস্তা করছিল। তাহলে এখানে কোথায় লুকিয়ে আছে? এই বলে আশেপাশে খুঁজতে লাগলো। আর আমি চোখ বন্ধ করে পুরো দমে আল্লাহকে ডাকতেছি। তখন আমি অনুভব করলাম কেউ আমার কলার ধরে ফেলছে। তাই আমি তাড়াতাড়ি চোখ খুলে দেখলাম মিম আপু। কিরে, এখানে বসে আল্লাহ আল্লাহ করছিস কেন? হ্যাঁ, আয় বাইরে আয়। এটা বলে কলার ধরে টেনে আমাকে টেবিলের নিচ থেকে বের করলো। কি রে, কি করছিস তুই? মা, আমি কিছু করিনি, তুমি শুধু আমাকে বাঁচাও। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে মিম আপু আমাকে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছে। আম্মু, ও আম্মু, তোমার এই নিরীহ ছেলের দিকে তাকাও একটু। তাকাবো কেমনে? আমি তো চোখে দেখতে পারি না। আম্মু, তুমিও শেষে আমার বিরুদ্ধে? তোর মতো বাদরকে সোজা করতে শুধু নিম পারে। ধন্যবাদ মামি। আর তুই চল। এটা বলে আমাকে নিয়ে আসতে লাগলো উপরে। তারপর মিম আপু আমাকে আমার রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে আমার কলার ধরে রাগে ফুঁসতে লাগলো। আপু, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। চুপ, তুই কিছু করিসনি না? এত বড় অপরাধ করে আবার বলছিস কিছু করিসনি? তোকে কালকে বিকেলে কয়টা কল দিচ্ছি, ধরিসনি কেন? আপু, আমি একটা কাজে ছিলাম। তোর কাজ আমার থেকে বড় হয়ে গেছে? বল, আমার থেকে তোর কাজ বড়? আহ বলে পায়ে হাত দিয়ে বসে পড়লাম। এটা দেখে আপু আমাকে আবার কলার ধরে দাঁড় করালো। ততক্ষণ আমার প্রশ্নের উত্তর দিবি না, ততক্ষণ একটু লড়চড় করতে পারবি না। না না, আমার কাজ বড় আমার থেকে।
কি বললি? সরি, ভয়ে কি বলেছি কিছু বুঝতেছি না। আমার থেকে তোমার থুকু, তোমার থেকে দুর্বল। কি বলছি এইসব? কাজ বড় না তোমার থেকে? এইবার ঠিক করে বলছিস। এখন বল, কাল রাতে ওই মুটকির বাসার সামনে ঘোরাফেরা করছিলি কেন? এটা বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মারতে লাগলো। ওমা গো, বাঁচাও আমারে, তোমার বাচ্চা পোলারে মারিল। ওই চুপ, চিল্লাবি না, একদম চুপ। তোকে কতবার কমু আমি ছাড়া অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না। তারপরে কেন ওই মুটকির বাসার সামনে গেলি? এটা বলে আমাকে মারা বন্ধ করলো। এইদিকে আমি কান্না করে দিলাম আর মনে মনে, শয়তান ডাইনি গুন্ডি, তোর কখনো বিয়ে হবে না। কেউ নিরীহ বাচ্চা কেমন করে মারে? দেখ, তোকে আমি মারতে চাই না, তারপরেও তোর কাজের জন্য তোকে মারতে হয় না। তুই আমাকে বাধ্য করিস তোকে মারতে। কেন গিয়েছিলি ওই মুটকির বাড়ির সামনে? মোটকি থুকু তানি আপুর সাথে কথা বলতে, আমার কথা শুনে আপুর মুখটা আবার লাল হয়ে গেল রাগে। কি, তুই ওই ডাইনির সাথে কথা বলতে রাতে তার বাসার সামনে গেলি? কই, আমার সাথে কথা বলতে তো এমন করিস না। সত্যি করে বল, কি কথা বলতে গেছিস? এটা বলে আমার কলার ধরে ফেললো। আমি তো আবার ভয় পেয়ে গেলাম। এই মেয়ে কথার আগে হাত বেশি চলে কি করে কি জানি। কিরে বল, কি কথা বলতে গেছিলি? আহ, আসলে তানিয়া আপুকে আমি আর বলতে দিল না ডাইনিটা। তার আগে আপু ঠাস ঠাস করে আমার গাল লাল করে দিয়ে বলল, কি, তুই তানিয়াকে ভালোবাসিস? আর এটা বলতে রাতে তার বাসায় গিয়েছিলি? গালে হাত দিয়ে আপুকে বললাম, ধুর, কথার আগে তোমার হাত বেশি চলে কেন? আগে আমার কথাটা শুনবা। কি, তুই আমার সামনে উঁচু গলায় কথা বলিস? তোর তো সাহস কম না। আরে আপু, আমার পুরো কথাটা শোনো। রাগী সুরে বলতে লাগলো। কি বলবি তাড়াতাড়ি বল। তুমি শুধু শুধু আমাকে বকতে এসেছো। আমি রাফি শাহিন মিলে তানিয়া আপু বাড়ির সামনে গেছিলাম, কারণ শাহিন তানিয়া আপুরে ভালোবাসে। আর তাই শাহিন তানিয়া আপুকে এক ঝলক দেখতে সেখানে আমাদের দুইজনকে নিয়ে গেছে। ও আচ্ছা, আমি তো মনে করছি অন্য কিছু। এমনিতে তুমি একটু বেশি বুঝো আপু, বুঝলে? হয়েছে হয়েছে, তোকে আর বলতে হবে না। কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি নিচে মামির কাছে আছি। এটা বলে মিম আপু চলে গেল আর আমি রেডি হতে গেলাম। চলেন। রেডি হতে হতে আপুর পরিচয় দেই। মিম আপু হচ্ছে আমার বাবার একমাত্র বড় বোন, তানজিনা ফুপির একমাত্র মেয়ে। মিম আপু এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, মানে আমার 2 বছরের সিনিয়র। আর আমি ইন্টারে ফাইনাল পরীক্ষা দিব। এই তো আর বেশি দিন নাই। মিম আপুর বাবা একজন পুলিশ কমিশনার। ব্যাস এইটুকু, বাকি সব গল্পে থেকে জেনে যাবেন। আমি রেডি হয়ে নিচে যেতেই মিম আপু বলল, চল তাহলে ছোট আম্মু, আমি আসি, কাল আবার আসবো, কেমন? আল্লাহ হাফেজ। দেখে শুনে যেও মিম মামনি। ছোট আম্মুকে বলে আমরা দুইজন বাসা থেকে বের হয়ে গেলাম। আসলে আমার কোনো বোন নাই তো, তাই আম্মু আব্বু মিম আপুকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আর আপু আমাকে আপন ভাইয়ের মতো শাসন করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা রিক্সা চলে আসলো। তারপর দুইজন উঠে পড়লাম। কিরে, এত দূরে বসেছিস কেন? পড়ে যাবি তো। আরে না, পড়বো না। তাড়াতাড়ি কাছে এসে বস, তা না হলে ধাক্কা দিয়ে ফেলে দিব। থাক, আর লাগবে না, আমি বসতেছি। তোমার আবার বিশ্বাস নাই? তারপর চুপচাপ আপুর পাশে ভালো করে বসলাম। আপু বাই, আমি গেলাম, আর ভাড়াটা দিয়ে দাও কেমন? এটা বলে দৌড় দিলাম। আচ্ছা যা, ভালোভাবে ক্লাস করবি আর ফাজলামো করবি না কিন্তু। আচ্ছা বলে চলে গেলাম। এইদিকে আপুও তার ভার্সিটি চলে গেল রিক্সা নিয়ে। আমাদের কলেজ থেকে 5 মিনিটের রাস্তা আপুদের ভার্সিটি। আমি কলেজে এসে দেখি হারামি দুইটা বড় আম গাছের নিচে বসে আড্ডা দিতেছে। তারপর তাদের কাছে গিয়ে বললাম, কিরে, কি অবস্থা তোদের? ভালো। তোর কি অবস্থা? মামা, তানিয়া আপু তাকে জুনিয়র বলে পাত্তা দিতেছে না, তাই মন খারাপ। শাহিন, মন খারাপ করে লাভ নেই, আর একটু চেষ্টা কর, হয়ে যাবে। এতে যদি না হয়? তখন দেখা যাবে, এখন চল ক্লাসে যাই। ওকে চল তাহলে। তারপর আমরা ক্লাসে গিয়ে একসাথে বসলাম। এইদিকে মিম আপু ভার্সিটিতে তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। ওই মেয়ে,
তোর ওই শয়তান জুনিয়রটাকে কখন বলবি তাকে তুই ভালোবাসিস? এই তো এইচএসসি পরীক্ষা দিয়ে নি, তারপর বলবো নি। তা তোর বাবা মা, আহমদের বাবা মা কি মানবে? মানবে না মানে 100 বার মানবে, তা না হলে অন্য দিক অ্যাপ্লাই করব। আচ্ছা, আহমদ যদি তোকে ভালো না বাসে, সে যদি অন্য কাউকে ভালোবাসে তখন? সে কি করলো না করলো এগুলো দেখার টাইম নাই। সে আমার মানি আমার। তার জোর করে তো আর ভালোবাসা হয় না। সমস্যা নেই, আমার জিনিস আমার কাছে থাকবে, সেটা ইচ্ছেতে হোক বা অনিচ্ছেতে। তা তোকে যে আমার দেবর মানি, আহমেদর বন্ধু শাহিন ভালোবাসে, তুই কি জানিস? হুম। তাহলে বলে দে। থাক, আরো কয়েকদিন দেখি জুনিয়রটারে আমার জন্য কি কি করতে পারে। তুইও না পারস বটে, দেখিস দেখতে দেখতে অন্য কোথাও চলে যাবে। গেলে হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দিব, সেটা তখন দেখা যাবে। এখন চল ক্লাসে যাই। এটা বলে তারা তিনজন ক্লাসে চলে গেল। এইদিকে আমরা একে একে সব ক্লাস শেষ করে আবার গাছের তলে বসে পড়লাম আর সুন্দরী সুন্দরী আপাদের দিকে তাকাচ্ছি। কারণ আর 15 দিন এই কলেজে আছি তো তাদের আর দেখতে পাবো না। এই কষ্টে একটা গান মনে আসলো, তাই তিনজনে মিলে গাইতে লাগলাম। একটা প্রেমের গান লিখেছি, আটাতে তোর নাম লিখেছি, মাঝরাতেতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো। এইভাবে গান শেষ করে চোখ খুলে দেখি অনেক ছেলে মেয়ে আমাদের গান শুনছিল এবং গান শেষ হতে সবাই হাতের তালি দিতে লাগলো। তখন একটা মেয়ে এসে বলল, হাই, আমি তিশা। হ্যালো, আমি রাফি, এটা আহমেদ আর এটা শাইন। আপনারা সুন্দর গান গাইতে পারেন দেখি। আমরা সবাই একসাথে বলে উঠলাম, ধন্যবাদ। আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। কি বলিস আহমদ? তোর যেটা ভালো লাগে সেটা কর। ওকে ফ্রেন্ডস। ওকে ফ্রেন্ড। সবার সাথে হাত মিলালো এবং সবার শেষে আমার সাথে হাত মিলালো তিশা। আচ্ছা, তোমরা থাকো, আমার একটু কাজ আছে। ওকে বাই। ওকে বাই। আর এইসব পিছন থেকে একজনে দেখে রাগে ফুঁসতে লাগলো। তিশা যেতে আমরা আবার আড্ডা দিতে লাগলাম। হঠাৎ পিছন থেকে আমার কলার ধরে কেউ আমার গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তা সাহস কি করে হয় অন্য মেয়ের হাত ধরা? আমি গালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখি এটা মিম আপু। আরে আপু, তুমি এখানে? আমি এখানে না আসলে তোমার আকাম দেখতে পেতাম না। আমি কি করলাম? তখন মিম আপু আমার কলার ধরে বলল, ওই মামা কি, হ্যাঁ, তোকে কলেজে পাঠায় মেয়েদের সাথে লুতুপুতু করতে? লাকি, আরে আপু, তুমি ভুল বুঝতেছো। আমি কিছু ভুল বুঝতেছি না। আমি কলেজে না আসলে তো দেখতেই পারতাম না তুই কলেজে এসে এইসব করিস। আরে আমাকে আর বলতে না দিয়ে, চুপ, একদম চুপ। তোকে আর কিছু বলতে হবে না, চল বাসায় চল, দেখাবো মজা তোকে। এতবার মানা করার পরেও তুই কেন মেয়েদের সাথে এত ঘেঁষাঘেঁষি করছিস? এটা বলে মিম আপু আমার কলার ধরে টানতে টানতে একটা গাড়িতে তুললো। তারপর গাড়ি চলতে লাগলো। এই দিকে আমি ভয়ে চুপসে আছি, আল্লাহ জানে কি হবে আমার। তারপর আপু আমাকে বাসায় এনে আমার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আপু, তুমি দরজা বন্ধ করলে কেন? চুপ, একদম চুপ। তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? তোমার কথার কি অমান্য করেছি আমি? এত বড় একটা কাজ করে বলছিস কিচ্ছু করিসনি? তুই ওই মেয়ের সাথে হাত মেলালি কেন? তোর সাথে মেয়েটার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই, তুমি শুধু শুধু এমন করছো। আমি এই কথাটা বলে মনে হয় ভুল করলাম। কি আমি ভুল করছি? তোর হাত ধরা, তোকে বাই বলা, এসব ভুল? সেই সব ভুল না, তুমি ভুল বুঝতেছো যে। এটা বলতেই মিম আপু আমার গালে দুটো থাপ্পড় দিয়ে বলল, দেখ, আমার মাথা বেশি গরম করিস না, বুঝলি? আমি যেমনই বুঝি না কেন, তুই মেয়েদের সাথে কথা বলবি না, মানে বলবি না। আর এটা তোকে লাস্ট বার সাবধান করে দিলাম। পরের বার এমন হলে মামাকে বলে এমন মাইর খাওয়াবো সেটা তুই নিজেও ভাবতে পারবি না। এটা বলে হন হন করে চলে গেল মিম আপু। আর আমি গালে হাত দিয়ে আপুর যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। কি গুন্ডি মেয়ে রে বাবা, এইসব ভাবছি, তখন ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি, কিরে মামা, বেঁচে আছিস নাকি মারা গেছিস? না বেডা, বেঁচে আছি। তোর ভবিষ্যতের কথা ভেবে আমার খুব দুঃখ হয় রে। খালি তোর হয়, আমারও তো হয় বেডা। এই গুন্ডিটারে নিয়ে সারা জীবন
সংসার কর্মু কেমনে? সেটা ছাড়, আগে পটাবি কেমনে এটা ভাব। যে রাগী মেয়ে, ভালোবাসি বলতে গেলে তো তোর মেয়েরে একদম ভাঁজ করে লাগবো মনে হয়। সেটা পরীক্ষার পরে চিন্তা করব, এখন রাখি। হালা, এইদিকে। মিমাপুর রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় আম্মু বলে উঠল, কে রে, হুট করে আসলি, আবার চলেও যাচ্ছিস? কিছু কি হয়েছে? মামি, কিছু হয়নি, তোমার ছেলেকে দেখে রাখিও। আর আমি ওকে নিজের কলেজে নিয়ে যাব আর নিজে নিয়ে আসব। আর আমাকে ছাড়া গেলে ওর খবর করে ছাড়বো, ওকে বলে দিও। এটা বলে রাগ দেখিয়ে চলে গেল। এইদিকে আমি ফ্রেশ হয়ে নিচে এসে, আম্মু, ও আম্মু কোথায় গেলা? না, দেখছি এটাতে কাজ হবে না। ও আব্বুর বউ, আব্বুর বউ কোথায় তুমি? ক্ষুধা লাগছে, খেতে দাও। এটা বলতে আম্মু রান্নাঘর থেকে রুটি উল্টানোর খুন্তি নিয়ে রেগে মেগে আসতে লাগলো। কি বললি হারামজাদা, আবার বল। কি বললাম আম্মু? বলছি আর খাবার দিবা নাকি চলে যাব? চলে গেলে আমার কি, খালি পেটে তুই থাকবি, আমি না? ও মা গো, খেতে দাও না প্লিজ। হয়েছে, আর তেল দিতে হবে না, বস, টেবিলে খাবার দিতেছি। আম্মু, তেল তো আমার হাতে নাই, তাহলে তোমাকে দিলাম কখন? আহমদ, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আম্মুর রাগী মুখ দেখে চুপ চুপ হয়ে গেলাম। একটু পর আম্মু খাবার নিয়ে আমাকে দিল আর আমি খেতে লাগলাম। তখন আম্মু মিমাপুর বলে যাওয়া কথাগুলো বলল। আমি তো মনে মনে মহা খুশি, আপুর সাথে তাহলে প্রতিদিন কলেজে যাব, কি যে মজা হবে। কিন্তু একটু ভাব নিয়ে বললাম, আম্মু এটা কেমন কথা? আমি কেন আপুর সাথে যাব? আমি আমার মতো করে যাব। দেখ, আমাদের কোনো মেয়ে নেই, আমরা মিমকে নিজের মেয়ে মনে করি, আর মিমও আমাদের মা বাবা মানে। আর তোকে ছোট ভাই এর মতো দেখে, শুনে রাখে। যদি তোর কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে, তাই বলছি তোর আপুর কথা শুনিস। আর তোর আব্বুও তো তোকে বলছে, মিমের কথা না শুনলে তোর খবর করে ছাড়বে। এইদিকে আম্মুর কথা শুনে আমি মনে মনে বললাম, আইসে ভাইয়ের মতো দেখে। বলি, তোমাদের মেয়েকে জামাইয়ের চোখে দেখতে বললে কি দোষ হয়? কি রে, মনে মনে কি ভাবছিস? না, কিছু না। তারপর নিজের মতো খাবার খেয়ে রুমে এসে গেম খেলতে লাগলাম। তখন দেখি মিম আপু। দেখ, এখন কেন আপু বলছি? সামনে থাকলে বলবো, এখন নয়। দেখি ডিম বউ কল দিছে। কল দেওয়াতে মাথা এমন গরম হইল, ইচ্ছে করছে ফোনের ভিতরে ঢুকে সব চুল ছিঁড়ে দিই। মন খারাপ করে ফোন ধরলাম। হ্যালো। কি রে, মন খারাপ? না, অনেক আনন্দে আছি। সরি। কিসের সরি? আসলে তোকে ওইভাবে থাপ্পড় দেয়া আমার মোটেও উচিত হয়নি। আরে, আমি কিছু মনে করিনি। দেখ, তোর এখন আবেগময় জীবন, তোর মনে এখন অনেক কিছু করতে চাইবে। আর আমি বা মামা মামি চাই না তুই খারাপ হয়ে যাস বা খারাপ কিছুতে জড়িয়ে পড়িস, তাই তোকে এমন শাসন করি। থাক, আমি জানি, তাই কিছু বলি না। খাবার খেয়েছিস? হুম, তুই খেয়েছিস? হুম। আচ্ছা, রাখি কেমন? ওকে, রাখ। এটা বলে ফোনটা কেটে দিয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। একটু পর আমাদের আড্ডা জায়গায় এসে দেখি শাহিন, রাফি দুইজন মিলে আড্ডা দিতেছে। কি রে, তোদের কি খবর? আর ভালো, সব ভালো। তোদের? আমি এক পিস হয়ে আর কিভাবে ভালো থাকতে পারি বল? আমরা ভালো, কিন্তু তোমার খবর যেন লাগবে না, কারণ তোমার না বলা প্রেমিকার শাসন পেয়ে দেখি অনেক ভালো আছো। হুম, আছি। তোর তাতে কি? আগে নিজেরটাকে আগে লাইনে আন, তারপর আমার কথা বলতে আইস। আরে, আমারটা তো আমাকে পিছনে ঘোরাইতেছে। আর আমি ভালোবাসি কথাটা বলতে হলেও পারছি, কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে আপু বলে ডাকো। আর যে গুন্ডি মনে হয় এই জীবনে আর বলতে পারবা না। দেখ, রাগাবি না কিন্তু। রাগালে শুরু হওয়ার আগে খতম করে দিব। আর আমি কি করতে পারি নাকি পারি না সেটা পরীক্ষার পর দেখা যাবে। দেখছি সবাই পরীক্ষার পর ব্যস্ত হয়ে যাবে, আমি কি করব? কষ্ট পেও না বাবু, আমাদের তোমাকে একটা খুঁজে দিতে হবে না, কারণ তুমি যে হারে ভণ্ড, 2-4টা তো এমনি জুড়ে ফেলতে পারিস। এই কথা বলে আমি শাহিন হাসতে লাগলাম। হাস, আরো জোরে জোরে হাস, আমারও টাইম আইব, তখন আমিও দেখাবো। এইভাবে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেলাম। তারপর
রুমে এসে মন দিয়ে পড়তে লাগলাম, কারণ 15 দিন পর ফাইনাল পরীক্ষা, রেজাল্ট ভালো করতে হবে। রাত 12টা পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসায় থেকে বের হতেই সামনে থাকা মানুষটিকে দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি তো পুরো বাঁশ খেয়ে গেলাম মিমকে দেখে। নীল একটা জামা, মুখে হালকা মেকআপ, চোখে হালকা কাজল, এতে তার চোখগুলো মায়াবী লাগছে। আমি দরজার আড়াল থেকে আপুকে দেখতেছি, আমার চোখ যেন আপুর দিক থেকে সরতেছে না। তারপর নিজেকে সামলে আপুকে কিছু বুঝতে না দিয়ে বাহিরে বের হলাম। আরে আপু, তুমি এখানে? তোর জন্য দাঁড়িয়ে আছি, চল তাহলে আজ থেকে গাড়ি করে যাব। কেন তোমার সাথে যাব? তুমি যাও, আমি একলা যেতে পারবো। ও, আমি তোকে ছাড়া চলে যাব আর তুই কলেজে যাওয়ার সময় মেয়েদের সাথে টাঙ্কি মারবি, তাই না? সেটা তো আমি হতে দেব না। আরে না। তোরা না করার গুষ্টি মারি, উঠ গাড়িতে। এটা বলে মিম আমার হাত ধরে গাড়িতে তুললো আর মিম গাড়ি চালাতে লাগলো। এইদিকে আমি মিম আপুর দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে ভাবছি, এত রাগ করো কেন তুমি? একটু আদর করে কথা বলতে পারো না? কিরে, কিছু কি বললি? এই যা, ডাইনিটা আবার শুনে ফেললো না তো? আরে না আপু, এমনি কিছু বলিনি। ও, তারপর দুইজন চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর কলেজে আসতেই গাড়ি থেকে নেমে আপুকে বিদায় দিলাম। আর তখন আপু বলল, খবরদার কোনো মেয়ের সাথে যেন মেলামেশা করতে না দেখি। এইদিকে আমি একটা মুচকি হাসি দিয়ে বন্ধুদের কাছে যাওয়ার জন্য দৌড় দিলাম। হঠাৎ ধপাস করে পড়ে গেলাম একজনের সাথে ধাক্কা খেয়ে। তারপর সামনে তাকিয়ে দেখি, ও মা, এটা তো একটা বেডি থুকু মেয়ে। এইদিকে ও মা গো, কোমরটা গেল রে, আরে কোন হারারে ধাক্কা দিয়ে ফেলে দিল। এটা বলে মেয়েটার সামনে তাকিয়ে উঠে দাঁড়ালো আর আমি উঠে দাঁড়ালাম, কিন্তু দুই গালে আগে থেকে হাত দিয়ে রাখলাম যাতে আদর করতে না পারে। ওই ছেলে, চোখ কি হাতে নিয়ে হাঁটেন? সরি আপু, আমি দেখতে পাইনি। কিসের সরি? কিসের সরি? আসলে তোদের মতো কিছু ছেলে আছে, মেয়েদের ইচ্ছে করে ধাক্কা দিয়ে মজা নেবে, তারপর কিছু বলতে গেলে সরি বলবে। দেখেন আপু, আপনি একটু বেশি বলে ফেলছেন। আমি বলছি তো আমার ভুল হয়েছে, তারপরেও কেন এইসব বলছেন? লুচ্চামি করলে বলবো না তো আপ্যায়ন করব? আরে একটা বাজে কথা বলবি তো কি করব নিজেও জানি না। আজ মেয়ে বলে বেঁচে গেলি, তোর জায়গায় ছেলে থাকলে এতক্ষণ কোথায় থাকতো নিজেও জানি না। এটা বলে বন্ধুদের কাছে চলে আসলাম। এইদিকে মেয়েটা আমার কথা শুনে রেগে মেগে আগুন আর নিজে নিজে বলতে লাগলো, তোকে তো আমি দেখে নিব, শুধু একবার বাগে পাই। এটা বলে মেয়েটা হন হন করে চলে গেল। এইদিকে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে তো আমি অবাক, ধাক্কা খাওয়া মেয়েটা দেখি আমাদের ক্লাসের। যাই হোক, তাতে আমার কি, আমি সেই দিকে খেয়াল না দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাসের ফাঁকে আমি আর রাফিক খেয়াল করলাম শাহিন মন মরা হয়ে বসে আছে, ক্লাসে কোনো মনোযোগ নাই। কিরে শাহিন, তোর কি হয়েছে? কই কি হবে আমার? আমি তো ঠিক আছি। মিথ্যা কেন বলছিস? আমরা ক্লিয়ার দেখলাম তোর মন খারাপ, কি হয়েছে সেটা বল। আরে তেমন কিছু না, তানিয়ার কথা ভেবে মন খারাপ হচ্ছে। এটির পিছনে সারাদিন পড়ে থাকি, অথচ সে আমাকে পাত্তা দিচ্ছে না। এটা বলতে আমি শাহিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম, হালার ঘরে হালা, তুই একটা মেয়ের জন্য মন খারাপ করে বসে আছিস, এটা তোর থেকে আশা করি নাই। আরে এমন মেয়ে কত আসবে আর যাবে, তাই বলে মন খারাপ করবি? ভাই, আমি তানিয়াকে অনেক ভালোবাসি, আর ওকে ছাড়া বাঁচবো না। দেখ শাহিন, আমরা জানি তুই তানিয়া আপুকে কত ভালোবাসিস, কিন্তু আমাদের আর কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা, তাই বলছি আপাতত এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে পড়ালেখায় মন দে। আর একটা কথা, মেয়েদের একটু বেশি গুরুত্ব দিলে তাদের দাম বেড়ে যায়, তাই বলছি পরীক্ষার জন্য ওর থেকে দূরে থাক, দেখবি সে নিজে থেকে তোর কাছে আসবে। আচ্ছা, তোর কথা না হয় মেনে নিলাম, কিন্তু এর মধ্যে যদি সে অন্য কারো হয়ে যায় তখন? দেখ, এতদিন পিছনে ঘুরেও তাকে যেহেতু পাসনি, আর যদি না পাওয়ার হয় তাহলে এইভাবে সারা জীবন ঘুরলেও পাবি না।
আর যদি পেয়ে যাস তাহলে না চাইতে পেয়ে যাবি। তাই বলছি পড়াশোনাতে মন দে। শাহিন আহমেদের কথা কিন্তু ঠিক, ভেবে দেখ কি করবি। তারপর শাহিন কিছু একটা ভেবে বলল, আজ থেকে নো মেয়ে, অনলি পড়াশোনা আর আড্ডা। তারপর শাহিনের কথা শুনে অনেক খুশি হলাম। এরপর তিনজনে মিলে ক্লাস করে বাহিরে আসতেই দেখি মিম আপু কলেজ গেটে দাঁড়িয়ে আছে। তাই আমি, রাফি, শাহিন থেকে বিদায় নিয়ে আপুর কাছে চলে আসলাম। চলে এসেছিস, চল আজ ঘুরতে যাব। ওকে চলো তাহলে। তারপর গাড়িতে উঠে পড়লাম। তা তোর ফাইনালে আর কতদিন আছে? এই তো আর 14 দিন আছে। আচ্ছা, তোদের তো বিদায় হয়ে গেছে, তাহলে তোরা কলেজে আসিস কেন? এখন আমাদের কোচিং চলছে, যেই সব বিষয় আমরা দুর্বল সেই সব বিষয়ের, বুঝলা? ও, তার কয়দিন চলবে? আজকে আর চলবে না। ও, এইভাবে কথা বলতে বলতে গাড়ি একটা পার্কে নিয়ে আসলো। তারপর গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখি সবাই কাপল। আপু এখানে না আসলেও পারতে। মিম আপু আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, কেন? এখানে কি কোনো সমস্যা? না সমস্যা নাই, তবে দেখছো না এখানে সবাই কাপল আর আমার দেখ ভাই বোন এখানে না এসে নদীর পাড়ে গেলেও ভালো লাগতো। এটা বলতেই দেখি আপু আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, বেশি কথা না বলে আমার সাথে হাঁট, কিন্তু কোনো মেয়ের দিকে চোখ তুলে ভুলেও তাকাবি না, তা না হলে চোখ একেবারে তুলে ফেলবো। দেখছেন কি গুন্ডি, আমার নাকি চোখ তুলে ফেলবে। তাহলে আমি দেখবো কি করে? তার মানে তুই মেয়েদের দেখবি? না দেখার কি আছে, সিঙ্গেল মানুষ বলে কথা, দেখতেই পারি। কি বললি কুত্তা? দাঁড়া, তোর মেয়ে দেখার বেশি শখ না? বের করছি। এটা বলে মিম যখনই আমাকে মারতে আসবে তখন তার পায়ের সাথে কিছু একটা লেগে মিম আপু আমার গায়ের উপর পড়ল, আর আমি এই আটার বস্তা সামলাতে না পেরে পড়ে গেলাম। সাথে সাথে যেটা হওয়ার সেটা হয়ে গেল, আমার আর আপুর ঠোঁট এক হয়ে গেল। সাথে সাথে আপুর চোখগুলো বড় বড় হয়ে গেল। এই মুহূর্তটা যদিও আমার ভালো লাগছে, তারপরেও আমি আপুর চোখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি আপুকে ছেড়ে উঠে পড়লাম। তারপর আপু কিছু করার আগে আমি দুই গালে হাত দিয়ে আপুকে বলতে লাগলাম, সরি আপু, আসলে এমন একটা কিছু হবে আমি ভাবতে পারিনি। হয়ে পাবলিক প্লেসে বলে ছেড়ে দিলাম, এখন চুপচাপ আমার সাথে আয়। তারপর আর কি আপুর সাথে চুপচাপ হাঁটতে লাগলাম আর ভাবতে লাগলাম মিমের আবার কি হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে কিছু বলল না, আর এমন ভাব করছে যেন কিছুই হয়নি। এইভাবে মাথায় নানা চিন্তা আর আপুর সাথে ঘোরাফেরার মধ্যে দিয়ে বিকাল হয়ে গেল। তারপর দুইজন বাসায় চলে আসলাম। আজ খালি বিকালের পরে যাওয়ার ঘটনাটা চোখের সামনে ভাসতেছে। ইস, তখন যদি তাড়াতাড়ি না উঠে আরো কিছুক্ষণ থাকতাম ভালো লাগতো। আজকের ঘটনাটা শুধু মাথায় ঘুরছে, যার জন্য না পারলাম ঠিকমতো খাবার খেতে, না পারলাম শান্তি মতো পড়তে, আর না পারছি ঘুমাতে। এইভাবে প্রতিদিন আপুর সাথে কলেজে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মজা করা আর আপুর সাথে বাড়ি ফেরার মাঝে মধ্যে ঘোরাঘুরি করতাম, যার কারণে মিম আপুর মায়াতে অতি মারাত্মকভাবে পড়ে গিয়েছি। এর মধ্যে শুরু হয়ে গিয়েছে আমার পরীক্ষা। এরপর একে একে সব পরীক্ষা দিয়ে দিলাম। আজ শেষ পরীক্ষা ছিল, আর এটা শেষ করে 3 বন্ধু গাড়িতে বসে বলতে লাগলাম, আজ তো শেষ পরীক্ষা দিয়ে, চল আজকে একটু ঘোরাঘুরি করি, কেমন? চল, ভালো একটা আইডিয়া দিছস বেড়া। আমিও কইলাম চল, ভালো হবে। তারপর আমরা 3 জন নদীর পাড়ে অনেক মজা করে ঘুরতেছি। হঠাৎ করে পিছন থেকে কেউ শাহিনের কলার ধরে মেইলি কণ্ঠে বলতে লাগলো, এটা বলতেই আমরা পিছনে ঘুরে অবাক, কারণ এটা তো তানিয়া আপু। মানে কি? মানে কি? মানে তুই এতদিন আমার পেছনে ঘুরে আমাকে তোর প্রেমে চারে ফেলে এখন তুই... দেখেন, আগে যা হয়েছে না হয়েছে তা ভুলে যান। আমি আপনাকে ছাড়া এখন অনেক ভালো আছি। কি বললি কুত্তা? ভুলে যাব? এই যদি ভোলার জন্য হয় তাহলে পেছনে কেন ঘুরলি?
আপনার পিছনেই ঘুরছিলাম কারণ আমি বেহায়া তাই। যদি বেহায়া না হতাম তাহলে আপনার পিছনে ঘুরতাম না। দেখ, আমিও তোকে অনেক ভালোবাসি। হাহা, ভালোবাসা? একটা কথা মনে রাখবে, সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, তা না হলে পরে পস্তায় লাভ নেই। এই চল তো এখান থেকে। এটা বলে শাহিন যখন উল্টো দিকে হাঁটতে যাবে তখন তানিয়া আপু শাহিনের কলার ধরে বলতে লাগলো, এটা বলে শাহিনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর তখন শাহিন বলতে লাগলো, কোথায় যাচ্ছিস আমাকে রেখে? হুম, আমার মনে আগুন জ্বালিয়ে এখন নিজে দূরে সরে যাচ্ছিস? এটা তো আমি হতে দিব না। তাহলে পানি দিয়ে নিভিয়ে নি। এই আগুন পানি দিয়ে নেবে না, এই আগুন শুধু তুই নিভাতে পারবি। কিভাবে? কিভাবে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আহমদ, আমি তোমার বন্ধুকে নিয়ে যাচ্ছি, তোমরা ঘোরাঘুরি করো, কেমন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমার বন্ধুদের কাছে যাব। এটা কেমন করে হয়? তোমাকে দেখাতে হবে তো কিভাবে আগুন নেভাতে হয়। আর এদিকে তাদের দুইজনের কাণ্ড দেখে আমরা হাসতে লাগলাম। চল রাফি, হালাত তার লাং পেয়ে গেছে, আমরা না হয় আমাদেরটা খুঁজি। মামা। এটা বলে দুইজন হাঁটতে লাগলাম। হঠাৎ রাফি ইশারা দিয়ে বলতে লাগলো, আহম্মদ দেখতো, এটা মিম আপু না? আর সাথে দেখতো একটা ছেলে বসে আছে। তখন আমি রাফির কথা মতো সেই দিকে তাকাতেই বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে নিজের অনেক কাছের কিছু হারাতে বসলাম। মনের মাঝে এক তোলপাড় ঝড় বইতে লাগলো। এই বুঝি কান্না করে দিব। চল আহমেদ, মিম আপুকে জিজ্ঞাসা করি এই ছেলেটা আসলে কে। তখন আমি বলে উঠলাম, থাক ভাই, বলা লাগবে না। তাদের শুধু শুধু বিরক্ত করে কী লাভ? তার চেয়ে বরং আমরা চলে যাই, তারা তাদের মতো থাকুক। কিন্তু কোনো কিন্তু না, চল। এটা বলে যখনই চলে আসতে যাব তখন আমার মিমাপুর চোখাচোখি হয়ে গেল। কিন্তু আমি সেই দিকে আর না তাকিয়ে রাফিকে নিয়ে চলে আসলাম। এই দিকে মিমাপু মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার আহমদ, আমাকে দেখেও এই দিকে এসে চলে গেল কেন? বুঝলাম না। আর এইদিকে মণি তার ব্যাংকে, আর এইদিকে মণি তার লাংকে আমার কাছে রেখে কোথায় গিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। উফ, অসহ্য। এইদিকে রাফি বলতে লাগলো, আহমদ, মিম আপুর সাথে ছেলেটা কে হতে পারে বলতো? হয়তো তার কোনো কাছের মানুষ। কিন্তু তুই যে। আমি রাফিকে আর বলতে না দিয়ে বলতে লাগলাম, থাক ভাই, এইসব কথা আর বলিস না। যার যেমন ইচ্ছে তেমন করে থাকুক, এতে আমার কি। চলো, অনেক দেরি হয়ে গিয়েছে, বাসায় যাব। ওকে, তাহলে যা তুই, আমিও যাই। তারপর আমি রাফির থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। মনটা অনেক খারাপ, কিছু ভালো লাগছে না। আম্মু খাবার খেতে ডাকছিল, বাট যাইনি। বিছানাতে শুয়ে শুয়ে মিম আপুর সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছি আর কান্না করে বালিশ ভিজিয়ে ফেলছি। যাকে নিজের চাইতে বেশি ভালোবাসি তাকে আজ অন্য কারোর সাথে দেখব, এটা কখনো ভাবতে পারিনি। মিম, ও সরি, সে তো এখন আমার নেই। মিম আপু যখন আমাকে শাসন করত, আমার উপর রাগ করত, তখন সত্যি বলতে আমার অনেক ভালো লাগতো। যখন আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম তখন মিম আপু যেইভাবে রাগ দেখাতো, তখন আমি ভাবতাম আপু আমাকে পছন্দ করে। কিন্তু সেটা যে আমার ভুল ধারণা আজ প্রমাণ হয়ে গেল। এইসব ভাবতেছি তখন পাশে থাকা ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মিম আপু কল দিয়েছে। মিম আপুর নাম্বার দেখে ফোনটা ধরতে ইচ্ছেটা চলে গেল। অন্যদিন হলে অনেক খুশি হতাম, বাট আজকে কেন জানি খুশি হতে পারলাম না। তাই ফোনটা না ধরে সাইলেন্স করে রেখে দিলাম। এইদিকে আমি কল না ধরাতে মিম আপু একের পর এক কল দিয়ে যাচ্ছে, কিন্তু আমি কল ধরছি না দেখে মিম আপু প্রচণ্ড রেগে গেল আর বলতে লাগলো,
কুত্তা বিলাই হনুমান ফোন রেখে কোথায় গেল বুঝতেছি না। এতবার কল দিলাম তাও ধরছে না। এইদিকে সন্ধ্যা হওয়ার কারণে যেতেও পারছি না। না, তা না হলে কুত্তাটার খবর নিতাম। আচ্ছা, রাতে কল দিব, এখন মনে হয় কোথাও গিয়েছে। এইদিকে আমি মিমাপুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আম্মুর ডাকে। বাবা খাবার খাবি না? আম্মু, আমার ভালো লাগছে না, তোমরা খেয়ে নাও। সে কি দুপুরের খাবার খাসনি, এখন বলছিস রাতের খাবারও খাবি না? শরীর খারাপ করবে তো তোর। না, আমার আজ পেট ভরা, তাই খেতে পারবো না, তোমরা খেয়ে নাও। তখন আম্মু আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে বাবা, তোর কি কারণে মন খারাপ তোর? আমাকে একটু বল, কেউ কিছু বলেছে? আরে না মা, কেউ কিছু বলেনি। এমনিতেই পরীক্ষা দিলাম আর বন্ধুদের সাথে আড্ডা দিলাম, এতে ক্লান্ত লাগছে, তাই কিছু হয়নি আমার। ওকে থাক তাহলে, আমি গেলাম। এটা বলে আম্মু চলে গেল। আর আমি বলতে লাগলাম, আম্মু, তোমার ছেলের মন খারাপ কিসের জন্য সেই কারণটা চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, কিন্তু কি করব আম্মু, আমি যে এই কাজ করতে পারবো না। এটা বলে ফোনটা হাতে নিয়ে আমি তো অবাক, কারণ মিম আপুর 50+ মিসড কল। আপু আমাকে কেন কল দিচ্ছে বুঝলাম না, হয়তো কোনো কাজে হবে। যাই হোক, এখন আপুর সাথে কথা বলার ইচ্ছে নেই, কারণ তার সাথে কথা বলে তার মায়াতে আরও বেশি পড়ব। তার মায়া কাটানোর জন্য তার থেকে যত বেশি দূরে থাকা সম্ভব আমি চেষ্টা করব, কিন্তু তাকে সারা জীবন ভালোবেসে যাব। এইসব বলতে ফোন টিপতেছি, তখন শাহিন রাফি গ্রুপ কল দিল, তাই দেরি না করে কল ধরলাম। তখন দেখি মিম আপু কল দিল, তাই আপুর কল কেটে দিলাম। আপুর সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না। এইদিকে আমার ফোন কাটতেই আপু রেগে আবার কল দিল, কিন্তু আমি কল এইবার হোল্ড করে দিলাম। তারপর আমি বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। কিরে শাহিন, কি অবস্থা মামা? গফের আদর পেয়ে দেখি একদিনে মোটা হয়ে গেছো। দূর হালা, জীবনে এর চেয়ে ভুল ডিসিশন মনে হয় আর নেইনি। কি হয়েছে আবার? কি হয়নি সেটা বল। ওয়াসিতা গুন্ডি একটা, পিছনে এতদিন ঘুরলাম। এমন হবে যদি আগে জানতাম। তার পিছনে ঘোরা তো দূরে থাক, কখনো তার সামনে যেতাম না। আরে হালা, কি হয়েছে সেটা বল। কি আর বলবো ভাই, সামনে তাকালে বলে এই মেয়ের দিকে তাকালি কেন, পিছনে তাকালে বলে এই মেয়ের দিকে তাকালি কেন। কি আর করবো ভাই, সবখানে প্যারা। এতটুকু সময়ের মধ্যে যদি এত প্যারা দেয় তাহলে বুঝতে পারছিস। বুঝ শালা, প্রেম করার মজা। তা তোমার অবস্থা কি? মিমাপুকে কখন বলবি তোমার মনের কথা? শাহিনের মুখে মিম নামটা শুনে মুখটা কালো হয়ে গেল। তখন রাফি কথা কাটানোর জন্য বলে উঠল, আরে রাখ আমাদের কথা, আগে বল ট্রিট কখন দিবি তুই? আচ্ছা, কাল দিব, সবাই আড্ডার জায়গায় চলে আসিস। আচ্ছা তোরা আড্ডা দে, আমি গেলাম। এটা বলে ফোন কেটে দিলাম। আমি কল কাটতেই শাহিন বলল, কিরে রাফি, এটার আবার কি হলো? তারপর রাফি বিকালের সব কথা খুলে বলল। ও তাই তো বলি, এটা আজ কেন মন খারাপ হয়ে বসে আছে। আচ্ছা আমি যাই, তোদের ভাবি কল দিছে। ওকে যা। এইদিকে মিম আপু রেগে মেগে বলতে লাগলো, কুত্তা আমার কল কেটে দিচ্ছে, আবার ফোন ধরছে না। সকালটা একবার হোক, তারপর দেখাবো মজা। আর এই মিম কি জিনিস? আচ্ছা, মামিকে কল দিয়ে দেখি হারামিটা ঠিক হলো। যেই ভাবা সেই কাজ। মিম আপু আমার আম্মুকে কল দিল, আর সাথে সাথে আমার আম্মু কল ধরে বলল, হ্যালো মিম মামনি, কেন কল দিয়েছো? মামি, আহমদ কোথায়? ওকে সন্ধ্যা থেকে কল দিচ্ছি, কিন্তু কল ধরছে না কেন? কি জানি, সে তো রুমে আছে। কি, রুমে থেকেও আমার কল ধরছে না? কি হয়েছে জানি না, ছেলেটার পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরলো মন খারাপ করে। দুপুর খাবারটা খেলো না, আবার রাতেরটাও খেলো না। বুঝতেছি না ছেলেটার কি হলো। কি বলছো মামি? আহম্মদ 2 বেলা না খেয়ে আছে আর আমাকে বলনি কেন তুমি?
তার তো শরীর খারাপ করবে। আর তুমি কেমন মা যে ছেলে না খেয়ে আছে আর তুমি তাকে খাওয়ালে না? অনেক জোর করছি, বাট খাবে না বলছে। খাবে না বললে হলো, জোর করে খাওয়াতে হবে। বুঝতেছি তোমাদের দ্বারা কিছু হবে না, আমার জিনিস আমাকে দেখতে হবে। এটা বলে ফোনটা কেটে দিল। আর এই দিকে মিম কি বলছে আম্মু মাথায় কিছু ঢুকলো না। আমি মনের সুখে ঘুমাচ্ছিলাম। রুমের দরজার ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজা এমনভাবে ধাক্কাচ্ছে, আমি যদি আরেকটু দেরি করি তাহলে আমার রুমের দরজা ভেঙে ফেলবে। তাই চোখ ডলতে ডলতে দরজা খুলে দিতেই হঠাৎ আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে তা ভাবতে পারিনি। আমি দরজা খুলতেই মিমাপু আমাকে এক ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকালো আর রুমের দরজা বন্ধ করে দিল। এ কি আপু, আপনি দরজা বন্ধ করলেন কেন? কুত্তা, একদম চুপ কর। আর একটা কথা বললে এমন হাল করবো না, ভাবতে পারবি না। মিমাপু দরজা বন্ধ করে আমার দিকে আসতে লাগলো আর আমি এক পা করে পিছনে যেতে লাগলাম। আপু, তুমি এইভাবে আমার দিকে আসতেছো কেন? দেখো ভালো হবে না কিন্তু। তখন আপু আমার কাছে এসে আমার কলার ধরে টান দিয়ে একদম তার মুখের সামনে নিয়ে আসলো। এতে মিমের গরম নিঃশ্বাস আমার মুখে পড়তেই আমার পুরো শরীরে কারেন্ট বয়ে গেল। তখন আপু বলতে লাগলো, কি ভালো হবে আর কি খারাপ হবে সেটা আমি দেখবো। আগে তুই বল, কাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোকে এত কল দিলাম, তুই ফোন ওঠালি না কেন? আমার ফোন আমি তুলবো নাকি তুলবো না সেটা আপনাকে বলবো নাকি? কি বললি কুত্তা? আমাকে বলবি না? এই, তুই আমার মুখের উপর কথা বলার সাহস কোথায় পেলি? দেখেন, এখানে সাহসের কি আছে? আমার ভালো লাগেনি তাই ধরলাম না। আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি কিছু বলতে পারেন না। সেটা মানলাম, কিন্তু তুই আমাকে হঠাৎ করে আপনি ডাকতেছিস কেন? ওই যে বললাম, আমার ভালো লাগে তাই। তাছাড়া কিছু কিছু মানুষকে তুমি ডাকার চেয়ে আপনি ডাকাতে অনেক ভালো। এখন তাহলে তুই এটা বলবি, তোর ইচ্ছেতে তুই কাল দুপুরেও রাতে খাবার খাসনি, তাই তো? হুম। আমি এই কথা বলে আপুর দিকে তাকাতেই দেখি আপু চোখ রাগে লাল হয়ে গেছে। যেহেতু আমার মুখ আর আপুর মুখের তেমন দূরত্ব নেই, সেহেতু তার চোখের দিকে তাকাতেই মনের মধ্যে ভয় হতে লাগলো। কি থেকে কি করে ফেলে তা জানি না। তারপর দেখলাম আপু চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকার পর চোখ খুলে শান্ত গলায় বলতে লাগলো, আহমদ, তুই আমাকে একটা কথা বলবি? কি কথা? তুই না কেমন জানি হয়ে গেছিস। কালকের তার আগের দিন তো ঠিকই ছিল, হঠাৎ এমন কি হলো যে তুই খাওয়া দাওয়া সব ছেড়ে দিলি? কিছু কথা কাউকে বলা যায় না, কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, কিছু দূরত্ব অজান্তেই হয়ে যায় যেটা আমাদের মেনে নিতে হয়, আর কিছু খারাপ লাগা মনে হয় যেটা নিজেও জানি না। আহ বাহ, কথা তো ভালো বলতে শিখেছিস। হয়তো। আচ্ছা আপনি যান, আমি ফ্রেশ হব। তো ফ্রেশ হতে কে মানা করছে? তুই যা, আমি এখানে আছি। আপনি যান তো, এমনিতেই ভালো লাগছিল না, আর আপনি এসে মুড আরো খারাপ করে দিয়েছেন। কি বললি কুত্তা? আমি তোর মুড খারাপ করে দিয়েছি? তা নয় তো কি। এটা বলতে আমি কিছু বোঝার আগে আপু আমার মাথার চুল খামচি ধরে আমার ঠোঁট জোড়া তার নিয়ন্ত্রণে নিয়ে নিল। আপু ঠোঁটের ছোঁয়া পেতে আমি ডিমের মতো চোখ বড় বড় করে ফেললাম, আর আমার শরীরটা পুরো বরফের মতো জমে গেল। আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, কি করব বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আপু আলতো করে আমাকে ছেড়ে দিল, আর আমি এখনো কলা গাছের মতো দাঁড়িয়ে আছি। আমার এমন অবস্থা দেখে মিম আপু বলতে লাগলো, এইটুকুতেই যদি এই অবস্থা হয় তাহলে বিয়ের পর কি হবে? আমার জুনিয়র বরের এই আহমদ কোথায় হারিয়ে গেলি? আহমদ, এই আহমদ। এটা বলে আমি আহমদকে একটা ধাক্কা দিলাম, আর সাথে সাথে আহমদ হকচকিয়ে বলতে লাগলো, কি কি হয়েছে?
ছি আপু, আপনি এটা কি করলেন? আমি কি করলাম আবার? এই যে আমাকে ইয়ে দিলে, তোমার লজ্জা করে না ছোট ভাইয়ের সাথে এমন একটা কাজ করতে? এটা বলতেই আপু আমার কলার ধরে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। কে কার ভাই? আর একবার আপু বলবি তো মুখ সেলাই করে দিব। অনেক সহ্য করছি তোর মুখতে আপু ডাকা। আপু ডাক, এইবার থেকে যদি আপু ডাকিস তাহলে বুঝবি এই মিম কি জিনিস। এই দিকে আমি মনে মনে বলতে লাগলাম, আইসে আপু ডাকবো না, নিজের বিয়ে রেখে আমাকে বলছে আপু না ডাকতে। ইচ্ছে করছে ডাইনির সব চুল ছিঁড়ে পেতনিকে দিয়ে দেই। ওই কি ভাবছিস? কিছু না, আপনি আমাকে ছাড়েন, আমি ফ্রেশ হব। আচ্ছা ছেড়ে দিব, তার আগে একটা কথা বলবি? নরম সুরে বলল কথাটা। কি? ভালোবাসিস আমাকে? মিম আপুর মুখে এই কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ বলবো নাকি না, মাথা কাজ করছে না। হ্যাঁ বলে কি হবে, সে তো অন্য কারো। আর নাও বলতে পারছি না, কারণ তাকে তো আমি ভালোবাসি। কিন্তু মিম আপুর হঠাৎ এমন প্রশ্ন কেন করলো? এটা কেমন কথা? আপু বলতে গিয়েও বললাম না। হ্যাঁ বা না, আমি এটা শুনতে চেয়েছি। আপুর রাগী গলায় কথা বলাতে চুপ করে মাথা নিচু করে ফেললাম। কি হলো চুপ করে? কি হলো চুপ কেন? বলতে কি লজ্জা করে? হ্যাঁ নাকি না? তাড়াতাড়ি বল। আর হ্যাঁ, সত্যি কথাটা বলবি কিন্তু, তা না হলে খবর আছে। আমি মহা ঝামেলায় পড়লাম। যদি বলি হ্যাঁ, এতে এক সমস্যা, আর না বললে এতে এক সমস্যা। ধুর, যা হওয়ার ওরে হবে, বলে দেই। কি হলো, আমার কথা কি তোর কানে যায় না? নাকি মামিকে ডাকবো? না না, আপু আম্মু ডাক দিও না, বলছি। বল। আস্তে করে বললাম, হ্যাঁ। কি বললি? শুনতে পাইনি, আরো জোরে বল। হ্যাঁ। আরো জোরে বল, শুনতে পাচ্ছি না। এইবার মাথা গরম হয়ে গেল। আপুর মাথাটা ধরে আমার মুখটা কানের কাছে নিয়ে গিয়ে জোরে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলতেই ঠাস ঠাস করে আওয়াজ হলো। যেটা ভাবছেন সেটা। আপু আমার গালে থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে বলতে লাগলাম, আমাকে মারলেন কেন? আপনি তো কানে শুনতে পাচ্ছিলেন না, তাই কানের কাছে গিয়ে বললাম। তোকে আমি সেটার জন্য মারিনি। তাহলে কি জন্য মারছেন? প্রথমে মারছি আমি তোর বড়, সেকেন্ড যে তুই নিজের দোষের জন্য 2 বেলা খাবার খেলি না তার জন্য। আমি অনেক আবুল দেখছি, তোর মতন আবুল কখনো দেখিনি। হ্যাঁ, আমি আবুল। আমি নিজের জন্য 2 বেলা খাবার খাইনি, এতে আপনি কেন মারবেন? ইচ্ছে তো করছে আরো 2টা দিতে, আবুল কোথাকার। কাল যে নদীর পাড়ে আমাকে একটা ছেলের সাথে দেখে তুই সেখান থেকে এসে দরজা বন্ধ করে চলে আসছিস, আমার কাছে গিয়ে একবারে জিজ্ঞেস করছিস ছেলেটাকে? এটা আপু কেমনে জানলো? আরে আপু তো আমাকে সেখানে দেখেছে। দেখলাম আপনারা অনেক হাসি খুশিতে আছেন। যদি সেখানে যেতাম তাহলে হয়তো সমস্যা হবে, তাই আপনাদের কাছে গিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করতে চাইনি। মারবো একটা থাপ্পড়। এই তুই জানিস সে কে, আমার কি হয়? এখানে না জানার কি আছে, সে আপনার বিএফ হবে। এই জন্য তোকে আবুল বলি? আরে বোকে, সে আমার দুলা ভাই হয়, আমার বান্ধবী মনির হবু জামাই। মনি আমাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিতে আনছে, আর তুই যখন আমাদের দেখলি তখন মনি কোথায় যেন গেছিল। আমি তো আপুর মুখে এমন কথা শুনে খুশি, ইচ্ছে করছে লুঙ্গি নাচ দিতে, কিন্তু আপু থাকাতে পারলাম না। ও আচ্ছা। আবুল একটা। আচ্ছা শোন, ফ্রেশ হয়ে নিচে আয়, ঘুরতে যাব, অনেকদিন ঘোরা হয়নি। আর হ্যাঁ, উল্টাপাল্টা কিছু মাথায় আনবি না। এটা বলে আপু আমাকে ছেড়ে রুম থেকে চলে যেতে লাগলো। এইদিকে আমি নাচতে লাগলাম, আপু সিঙ্গেল কি মজা। আর বলতে লাগলাম, আহমদ, এই সুযোগ, লোহা গরম আছে, হাতুড়ি মারতে হবে। আজকে মিমকে আমার মনের কথা বলে দিমু, যা হওয়ার হবে। তারপর খুশি মনে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি রাক্ষসী খাবার খাচ্ছে। তারপর আমি টেবিলে বসে বলতে লাগলাম, আম্মু খাবার দাও।
তখন আপু আস্তে করে বলে উঠল, মিষ্টি খেয়ে পেট ভরেনি নাকি? মিম আপুর কথা শুনে আমি চোখ বড় বড় করে ফেললাম। আর এইদিকে আপু আমার এমন অবস্থা দেখে মিটি মিটি হাসতেছে। তখন আম্মু, এই নে খাবার খেয়ে নে। তারপর আমি আর কিছু না বলে খাবার খেতে লাগলাম। খাবার শেষ করতেই দুইজন আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। তারপর বাহিরে এসে একটা রিক্সা নিয়ে দুইজন ঘুরতে লাগলাম। আমার যে এমন খুশি হচ্ছে যা আপনাদের বোঝাতে পারবো না। নিজের প্রিয় মানুষটার সাথে পাশাপাশি বসে এক রিক্সাতে বসে ঘোরাঘুরি করার মুহূর্তটা আলাদা। এই ভালো লাগা অনুভূতিটা কাউকে বলে বুঝতে পারবো না। একটা জিনিসের কমতি, সেটা হচ্ছে হাতে হাত রাখা। তবুও একটা আলাদা ভালো লাগা কাজ করে। এইভাবে মিমের সাথে নানা কথা হাসি মজা করতে অনেকক্ষণ রিক্সা চড়ে ঘুরলাম। তারপর একটা পার্কের সামনে এসে নেমে পড়লাম। তারপর আমি আর মিম দুইজন পার্কের ভিতরে এসে পায়ে পা মিলিয়ে দুইজন পাশাপাশি হাঁটতে লাগলাম। হঠাৎ করে আমার সাথে এমন একটা কিছু হবে সেটা কল্পনাতেও ভাবিনি। ভাবতে পারিনি আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে। আমি আর মিম দুইজনে একসাথে পায়ে পা মিলিয়ে হাঁটছি। জান আপু, আমি এটা বলে মিমের দিকে তাকাতেই দেখি মিম আমার পাশে নাই। আমি তো ভয় পেয়ে গেলাম, কোথায় গেল এটা বলে আশেপাশে তাকিয়ে দেখি মিমকে কোথাও দেখা যাচ্ছে না। তখনই পিছন থেকে কেউ বলে উঠল, এ, কি খুঁজতেছিস? আমি তো তোর পিছনে। এটা বলে আমি পিছন ঘুরতেই দেখি মিম আপু পিছনে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি মিমকে দেখে যেন আমার কলিজায় পানি আসলো। তারপর আমি মিমের কাছে যাওয়ার সাথে সাথে মিম আপু হাঁটু গেড়ে বসে পড়ল। আমি তো মিমের কাজকর্ম দেখে অবাক, কি করতে চাইছে মিম। তখন মিম বলতে লাগলো, জানি না ভালোবাসা কি জিনিস, জানি না ভালো লাগা কি। আমি এটা জানি, তুই যদি আমার সাথে যখন থাকিস তখন আমার আলাদা মানসিক শান্তি মেলে। আমি চাই না তোকে ভালোবাসতে, চাই না তোর সাথে প্রেম করতে। আমি চাই তোর হাতে হাত রেখে পরন্ত বিকেলের রক্তমাখা ডুবন্ত সূর্যটা দেখতে। আমি চাই ভোরবেলা কাপন ধারানো ঠান্ডায় এক চাদরে মাথা গুছে শিশির ভেজা ঘাসে পায়ে পা মিলিয়ে হাঁটতে। আমি চাই শুধু তোর সাথে থাকতে। আমি চাই তোকে আমার করে আগলে রাখতে। আমি চাই বেবিদের আম্মু হতে। চাই শুধু ইচ্ছে পূরণের আমার সঙ্গী হতে। হবি কি আমার? না হলেও সমস্যা নাই, করে নিব। এটা বলে আমার দিকে মিম তার ডান হাত বাড়িয়ে দিল। এইদিকে আমি তো মিম আপুর কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। আমি কখনো ভাবতে পারিনি মিম আপু আমাকে এইভাবে প্রপোজ করবে। ভেবেছিলাম আমি করব, কিন্তু এ তো দেখি আমার থেকে এক পায়ে গিয়ে। কি রে আবুল, কোথায় হারিয়ে গেলি? আমি কিন্তু আর বসে থাকতে পারছি না। মিমের এমন কথায় আমি ভাবা বাদ দিয়ে মিমের দিকে তাকিয়ে তার হাত ধরে তাকে থাকলাম এবং আমি তার দুই হাত শক্ত করে ধরে বলতে লাগলাম, মিম, ভেবেছিলাম তোমাকে পটাতে গিয়ে খাবো হিমশিম। তুমি আমার জ্যোৎস্না রাতের একটুখানি আলো, তুমি আমার সাঁঝের বেলায় জোনাক জলা সুর, তুমি আমার আকাশ ভেঙে বৃষ্টি নামা ভোর, তুমি আমার একটুখানি ছোঁয়ায় অনেকখানি পাওয়া, তুমি আমার কড়া রোদের একটু শীতল হাওয়া। আমিও তোমাকে ভালোবাসি মিম। আমার কথা শেষ করতেই মিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি ভালোবাসি তোকে আমার আবুল জামাই। এই, আমাকে কখনো ছেড়ে যাবি না তো? এই দেহে প্রাণ আছে যতদিন, আমি থাকিব তোমার হয়ে ততদিন, আমার প্রিয় ডিম থুক্কু। মিম। অনেক পাজি হয়ে গেছিস। ওই মিমের কথা শুনে আমি কিছু বলতে যাব, তখনই হঠাৎ করে কেউ একজন এসে আমাদের দুইজনকে ছাড়িয়ে দিল। আর সাথে সাথে আমি আর মিম দুইজন দুই দিকে ছিটকে পড়লাম। সাথে সাথে মাথা গরম হয়ে গেল। কোন হালারে এমন একটা রোমান্টিক মুহূর্তের 12টা আর বলতে পারলাম না। আমি তো সামনে থাকা মেয়েটিকে দেখে অবাক, কারণ মেয়েটি হচ্ছে ওই দিন কলেজে ঢোকার সময় যেই মেয়ের সাথে ধাক্কা খেলাম, সে হচ্ছে এই মেয়ে। কি হলো, থামলি কেন? বল কি বলবি?
আপনি এখানে? বাবা, নতুন নতুন পেয়ে আমাকে আপনি বলা হচ্ছে? মানে কি এইসবের? আমি তো আপনাকে চিনি না। আর নতুন পুরাতন আমি তো কিছু বুঝতেছি না। বাবা, নতুন পেয়ে আমাকে আপনি বলা হচ্ছে? 2 বছরের রিলেশন আমাদের, আজ একটা নতুন মেয়ের জন্য আমাকে তুমি অস্বীকার করছো? মেয়েটার কথা শুনে মিম দৌড়ে এসে আমার কলার ধরে বলল, কুত্তা, মেয়েটা কি বলছে এসব? মিম আমাকে বিশ্বাস করো, আমি এই মেয়েকে চিনি না। এই আপনি এসব কি বলছেন? আপু, আমি ঠিক বলছি। ও একটা চিটার লুচ্চা, আমার সাথে রিলেশন করে। আজ আপনাকে পেয়ে আমাকে ভুলে গেছে। দেখ, আমার মাথা গরম করিস না, সত্যি সত্যি বল মেয়েটা কে? মিম এটা বলতেই আমি মিমের থেকে নিজেকে ছাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনি বলছেন আমি আপনার সাথে 2 বছরের রিলেশনে আছি? হুম। আচ্ছা, তাহলে বলেন তো আমার নাম কি? আমার এমন প্রশ্ন করাতে মেয়েটা থতমত খেয়ে গেল। এটা আবার কেমন প্রশ্ন? 2 বছরের রিলেশন, আমি তোমার নাম জানবো না কেন? তার চেয়ে আরও কঠিন থেকে প্রশ্ন করো। এটা কেমন প্রশ্ন? তুমি চুপ থাকো। এই মেয়ে, আমি যেটা বললাম সেটা বলেন, আমার নাম বলেন। আসলে আমার নেই। সত্যি কথা বলতে আমি তোমাকে পছন্দ করি, তাই এমনটা করলাম। সেই দিন তোমার সাথে ধাক্কা খাওয়ার পর থেকে আমার কেমন জানি হতে লাগলো। হাঁটতে, বসতে, ঘুমাতে শুধু তোমার ওই মায়াবী চেহারাটাই ভেসে উঠল। আর এমনটা শুধু শুধু তো হয় না। এই কারণে আমি তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। তাই তো তোমাকে এই আপুটার সাথে দেখে সহ্য হচ্ছে না। মেয়েটার কথা শুনে আমি তো থ হয়ে গেলাম। এই মেয়ে, কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে চিনিও না আর তুমি আমাকে চিনো না, তার মধ্যে কেমনে কি? আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এটা বলতেই আমি কিছু বলার আগে মিম মেয়েটার সামনে গিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে তোর নাটক। আর একবার যদি আমার কলিজারে নিয়ে আর একটা কথা বলিস, তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সোজা যেই দিক থেকে এসছিলি সেই দিকে চলে যা, তা না হলে তোমার ভালোবাসা কি জিনিস একদম বুঝিয়ে দিব। এটা বলে মিম এইবার আমার কলার ধরে আমার দিকে তাকিয়ে বলল, আর তুই, তোকে বারবার বলছি মেয়েদের আশেপাশে যাবি না। সেখানে এই মেয়ের সাথে ধাক্কা খেলি, তাই না? মেয়েদের সাথে ডলাডলি করতে ভালো লাগে, তাই না? এটা বলে আমাকে জোরে একটা থাপ্পড় দিতেই মেয়েটা ভয়ে পালিয়ে গেল। আর এইদিকে আমি তো গালে হাত দিয়ে মিমির দিকে তাকিয়ে থাকলাম। চল, তোকে আজ ডলাডলি কত প্রকার ও কি কি সব বোঝাবো। এটা বলে আমাকে কলার ধরে টানতে লাগলো মিম। আর আমি বলতে লাগলাম, এই কি করছো? সবাই দেখছে তো। সবাই দেখলে আমার কি ওই মেয়ের সাথে ধাক্কা খাওয়ার সময় সবাই দেখেনি? হ্যাঁ, চুপচাপ আমার সাথে আয়। আমি তো গালে হাত দিয়ে মিমির দিকে তাকিয়ে থাকলাম। এটা বলে আমাকে কলার ধরে টানতে লাগলো মিম। আর আমি বলতে লাগলাম, এই কি করছো? সবাই দেখছে তো। এটা বলে মিম ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল দিল আর বলতে লাগলো। এইদিকে আমি ভাবতে লাগলাম, আজ আমি গেলাম। আল্লাহ আমারে বাঁচাও এই ডাইনির হাত থেকে। আর এইদিকে মিম কাকে ফোন দিয়ে বলতে লাগলো, এই তোরা কোথায়? তাড়াতাড়ি, এই তোরা কোথায়? তাড়াতাড়ি কাজী অফিসে চলে আয় তো। আমি তো কাজী অফিসের কথা শুনে ভয় পেয়ে গেলাম। মিম, কাজী অফিস কেন? কার বিয়ে হবে? তোমার কোনো বান্ধবীর বুঝি? আমার বান্ধবী না, আমার আর তোর। কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? বিয়ে কি ছেলে খেলা? ও, বিয়ে ছেলে খেলা না, মেয়েদের সাথে ধাক্কাধাক্কি এইসব ছেলে খেলা, তাই না? ওই মেয়েটার সাথে কি আমি ইচ্ছে করে ধাক্কা খেয়েছি? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। সেটা যাই হোক, সেই ধাক্কার কারণে মেয়েটা তোকে ভালোবেসে ফেলেছে। আর আমি চাই না তোকে হারাতে, তাই তোকে নিজের করে নিব। দেখো, সে আমাকে পছন্দ করছে, আমি না, বুঝলা? আর এইভাবে পরিবারকে না জানিয়ে যদি বিয়ে করি তাহলে 2 পরিবারের সম্পর্ক খারাপ হবে। একটু বোঝার চেষ্টা করো। দেখ, পরিবারের সম্পর্ক নষ্ট হবে না, কারণ আমাদের আরো আগে থেকে বিয়ে ঠিক। শুধু তো পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা ছিল।
মিমের কথা শুনে আমি অবাক। আমাদের নাকি আরও আগে বিয়ে ঠিক, আর এটা আমাকে মা বাবা বলেনি। আর আমি হুদাই নিজের বউকে আপু ডাকতাম। এটা তো আরও ভালো। বিয়ে যখন ঠিক, তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে। এইভাবে বিয়ে করাটা ঠিক হবে না আমাদের? কিন্তু আমি যে তোমাকে হারাতে চাই না। কেউ যদি আমার থেকে তোকে কেড়ে নেয়, তখন আমি কাকে নিয়ে বাঁচবো বল? এটা বলতে আমি মিমকে আলতো করে বুকে টেনে নিয়ে বললাম, আরে পাগলি, আমাকে তোমার কাছ থেকে কেউ মাত্র মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। আমি শুধু তোমার, বুঝলে? আমার কথা শুনে মিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি তো? তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না? না, যাব না। আমি তোমার আছি, চিরকাল থাকবো। তারপর মিম ছেড়ে দিতেই দেখলাম তার চোখে পানি। তারপর আমি আলতো করে মিমের চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি, কান্না করছো কেন? আমি তো বললাম আমি তোমার। এইবার একটু হাসি দেখি, তা না হলে আমি কিন্তু কান্না করে দিব। আমার কথা শুনে মিম ফিক করে হেসে দিল। এই তো আমার জানুর, এই হাসিটা দেখতে চেয়েছিলাম। চলো, হাতে হাত রেখে ঘুরি, তোমার মনটা ভালো হয়ে যাবে। ওকে, চল তাহলে। এটা বলে আমি মিমের হাতে হাত গুজে দিয়ে পায়ে পা মিলিয়ে নদীর পাড়ে হাঁটতে লাগলাম। এইভাবে হাঁটতে থাকুক তারা, অটুট থাকুক তাদের ভালোবাসা, মাঝে থাকুক দুষ্টু মিষ্টি ঝগড়া। ভালোবাসা সবার হয়তো পূর্ণতা পায় না, যাদের পূর্ণতা পায় তাদের ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে, এটা আমাদের কামনা। তাই সবাই তাদের জন্য দোয়া করবেন। কিছু গল্প অল্পতে শেষ করে দিতে হয়, কিছু জিনিস অল্পতে সুন্দর। গল্পের যখন শুরু হয়েছে শেষ তো হবে, কোনোটা বেশি আবার কোনোটার অল্পতে। গল্পটা কেমন হয়েছে সবাই ছোট একটা কমেন্ট করবেন। সবার কাছে একটা কমেন্ট আশা করছি। আর অবশ্যই প্রেমের তাজমহল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।